আপনার এসব পাগলামি কথাবার্তা দিয়ে যত কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে যত ইউটিউব থেকে ইনকাম করেছে, আপনার রিভেঞ্জ মুভি মনে হয় সেই কয়টাকে ইনকাম করতে পারেন এখন। তাই আপনি সব পাগলামি ইউটিউবারদের সামনে না করে ঘরে বসে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে বসে করেন। আপনার যে পরিমাণ ভিউ হবে তাতে আপনার সংসার চলে যাবে। আপনাদের মতো কিছু পাগলের কারণে বাংলা চলচ্চিত্রের আজকের এই দশা। নিজেরা তো পারেন না কোনো বাল ছিটতে। সাকিব খান অনেক বড় স্টার, তার কথা বাদ দিন। আপনার আশেপাশে যদি রায়হান রাফিও চলে আসে, আপনার সামনে কথা দিচ্ছি একটা ক্যামেরা বা একটা মাইক্রোফোনও থাকবে না, সবগুলো আপনার মুখের সামনে থেকে চলে যেয়ে দেখবেন রায়হান রাফির মুখের সামনে চলে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে বলতে ইচ্ছা করে অনেক কিছু। ইউটিউব ফেসবুকে ঢুকলে এত পরিমাণে ভিডিও দেখি, আমাদের মিস্টার ক্রিস্টোফার টাকলা নোলানের ভিডিও দেখলে আসলে বলতে ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু এত কথা আসলে কিভাবে বলবো, কিভাবে তাকে বলি। তাকে যদি সামনে পেতাম তাহলে অবশ্যই বলতাম, বলার জন্য তাকে তো পাচ্ছি না সামনে, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি কথাগুলো। আমার প্রথম কথা হচ্ছে কি ভাই, এই যে এমডি ইকবাল সাহেব, যাকে আমরা জাতীয় টাকলা হিসাবে এখন চিনি, আগে এক সময় টাকলা মুরাদ ছিল, এখন জাতীয় টাকলা হিসাবে এমডি ইকবাল সাহেবই আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। তার যে রিভেঞ্জ মুভিটা নিয়ে তিনি এত কথা বলতেছেন, তিনি তুফান মুভি নিয়ে এত কথা বলতেছেন। আসলে তার যে রিভেঞ্জ মুভিটা, এই মুভিটা আসলে 6 বছরের পুরনো একটা বস্তা পচা মুভি, যে মুভিটা 6 বছর আগে থেকে তিনি নির্মাণ করেছেন এবং এতদিন ধরে রিলিজ দেননি, বিভিন্ন কারণবশত রিলিজ দিতে পারেননি। তাই তিনি এখন এসে 2024 সালে এসে রিলিজ দিয়েছেন, যেটা 18 সালের একটা মুভি। তিনি কিভাবে ভাবেন যে এই মুভিটি 2024 সালে এসে তুফান মুভির সাথে টক্কর দিবে? যাই হোক, মেনে নিলাম যে তার ছবি স্টোরি অনেক ভালো, তাহলে তিনি তার স্টোরি নিয়ে কথা বলেন, তার ছবি নিয়ে কথা বলেন। তিনি তা না বলে তিনি তুফান ছবি নিয়ে টানাটানি কেন করতেছেন বারবার? তুফান ছবি নিয়ে টানাটানি না করে তিনি যদি তার মুভি নিয়ে কথা বলতেন তাহলে হয়তো 2-4 জন দর্শক একটু বাড়তো সিনেমা হলে। তিনি বলেছিলেন প্রথম দিনেই, প্রথম সিনেমা যখন রিলিজ পেয়েছিল সেই দিনই বলেছিলেন যে সাকিবের সিনেমা হাইপে 2-3 দিন চলবে, তারপরে হয়তো বা চলবে না, তারপরে নেমে যাবে, তারপরে তার রিভেঞ্জ ছবিটায় টক্কর দিয়ে উঠে যাবে উপরে। কিন্তু আজকে ঈদের 5ম দিন কি হলো, তার মুভি কই? সিনেপ্লেক্সেও তার মুভি নাই। পেয়েছিল মাত্র 15টা হল, তার ভিতর থেকে হয়তো বা অর্ধেকের বেশি হলই হয়তো বা তার নাই, এখন চলে গেছে। সিনেপ্লেক্স তো নাই। সিনেপ্লেক্সে সর্বোচ্চ স্ক্রিন এখন সাকিবের তুফানের, যেটা গত পরশুদিন শুনেছিলাম যে 56টা স্ক্রিনের মতো হয়তো স্ক্রিন পেয়েছে, যেটা এ যাবৎকালে সিনেপ্লেক্সের রেকর্ড। সিনেপ্লেক্সে সর্বোচ্চ একদিনে 56টি বা 54টি শো চলছে এক সাকিবের তুফানে। তাহলে ভাই কী করে আপনারা বলেন যে আপনাদের মুভি বেস্ট সাকিবের তুফানের থেকে? আপনারা নিজের মুভি নিয়ে কথা বলেন, নিজের মুভি নিয়ে কথা বলে যদি 2-4 জন দর্শক আসে সেটা আপনার জন্য ভালো, কিন্তু তা না করে আপনারা সাকিবের তুফান নিয়ে কেন টানাটানি করছেন? তুফান মুভিটা তো রিলিজ হওয়ার আগে থেকেই হিট, কারণ আমরা জানি যে ঈদের আগের দিন তারা ঘোষণা করেছিল যে তাদের 16 কোটি টাকা আয় অলরেডি কালেকশন হয়ে গেছে, যেখানে 10-12 কোটি টাকা বাজেট একটা মুভি 16 কোটি টাকা রিলিজের আগেই তাদের পকেটে চলে গেছে। সেখানে সেই মুভি নিয়ে কথা বলা তো কোনো প্রয়োজন নাই। আপনাদের মতো কিছু পাগলের কারণে বাংলা চলচ্চিত্রের আজকের এই দশা। নিজেরা তো পারেন না কোনো বাল ছিটতে, অন্যের ভালো ভালো মুভিগুলো কীভাবে টেনে নিচে নামানো যায় সেই চেষ্টাটা শুধু করতে থাকেন সবসময়। আরে ভাই, আপনার এই সিনেমার থেকে ডার্ক ওয়ার্ল্ড মুভি অনেক বেশি ভালো। ডার্ক ওয়ার্ল্ড মুভির যে প্রযোজক মুন্না খান, যিনি অভিনয় করেছেন এই মুভিতে, তিনি অনেক বেশি বেটার একজন পার্সন আপনার থেকে। তিনি অনেক ভদ্র, নম্র এবং বড়দেরকে সম্মান দিয়ে জানেন। তিনি তার ইন্টারভিউতে জয়ের শোতে সাকিব খানকে অনেক সম্মান জানিয়েছেন। তিনি বলেছিলেন তিনি একসময় সাকিবিয়ান ছিলেন এবং বড় ভাইয়ের সিনেমার সাথে ছোটো ভাইয়ের একটা সিনেমা যাচ্ছে কম্পিটিশনে, দেখা যাক কী হয় রেজাল্ট। তার যে কথা বলার ধরন, তাতে বোঝা যায় তিনি একজন নরম মনের মানুষ এবং ভদ্র মানুষ। আগে জানতাম চলচ্চিত্র জগতে একজনই পাগল আছে, যিনি হচ্ছে ঝন্টু কাকা। ঝন্টু কাকা পাগল মেনে নিলাম, কারণ তার বয়স হয়ে গেছে, এখন তার মাথায় একটু ডিস্টার্ব দেখা দিয়েছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু ভাই আপনি তো বয়স্ক না, আপনি তো বুড়ো হননি, আপনার তো মাথায় ডিস্টার্ব দেখার কথা না, কিন্তু আপনি কেন এই ধরনের আবুল তাবুল কথাবার্তা বলতেছেন? আরে ভাই, আপনারা হলেন চলচ্চিত্র জগতের এক্সপায়ার্ড প্রোডাক্ট। আপনাদের দিয়ে এখন আর চলে না, আপনাদের দিয়ে চলে না। আপনারা ভাই দয়া করে অবসর নেন চলচ্চিত্র থেকে। আপনাদের চলচ্চিত্রের কাজ নাই কোনো, আপনারা চলে যান। আপনারা ঘরে বসে ইউটিউবে ভিডিও তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, চলচ্চিত্র প্রমোশন করেন, বিভিন্ন চলচ্চিত্র অনুষ্ঠানে যান। সেখানে যে আপনাদের যে পুরনো যে পাবলিক ফিগারটা আছে, পুরনো যে সুনামটা আছে, সেই সুনামটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সিনেমার প্রমোশনের কাজ করেন, তাতে আপনারা ভালো ইনকাম করতে পারবেন। চলচ্চিত্র আপনাদের কাজ না। এখন আর নিজেকে কি মনে করেন অনেক বড় সেলিব্রিটি? আপনি যেখানে যান সেখানে 20-30 জন সাংবাদিক বা ইউটিউবাররা চলে আসে আপনাদের কথা শোনার জন্য। আসলে তাই দেখে কি আপনাদের কি বড় সেলিব্রিটি মনে হয় নিজেকে? আপনি কি একবার ভেবে দেখেছেন, আপনি যেখানে বসে কথা বলেন, আপনি যে সিনেপ্লেক্সে বা যে সিনেমা হলের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দেন, সেইখানে আশেপাশে যদি সাকিব খান কোথাও চলে আসে, আপনার সামনে থেকে এক তুড়িতে ক্যামেরা চলে যাবে। একটা ক্যামেরা বা একটা মাইক্রোফোন আপনার সামনে থাকবে না। সাকিবের কথা বাদই দিলাম, সাকিব খান অনেক বড় স্টার, তার কথা বাদ দিলাম। আপনার আশেপাশে যদি রায়হান রাফিও চলে আসে, আপনার সামনে কথা দিচ্ছি একটা ক্যামেরা বা একটা মাইক্রোফোনও থাকবে না, সবগুলো আপনার মুখের সামনে থেকে চলে যেয়ে
দেখবেন রায়হান রাফির মুখের সামনে চলে গেছে। আপনি কোনো বড় সেলিব্রিটি না ভাই, আপনার কথা শোনার জন্য কেউ আসে না, আপনার পাগলামি দেখার জন্য সবাই আসে। আপনার পাগলামিগুলোকে নিয়ে ইউটিউবাররা বা অনলাইন নিউজ রিপোর্টাররা আপনার পাগলামিটাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে। আপনার পাগলামিগুলোকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করলে তাদের ভিডিওগুলো ভাইরাল হয় আর তাদের ভিডিওগুলো বেশি ভিউ হয়। একটা জিনিস চিন্তা করেন, আপনার এসব পাগলামি কথাবার্তা দিয়ে যত কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে যত ইউটিউব থেকে ইনকাম করেছে, আপনার রিভেঞ্জ মুভি মনে হয় সেই কয়টাকে ইনকাম করতে পারেন এখন। তাই আপনি সব পাগলামি ইউটিউবারদের সামনে না করে ঘরে বসে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে বসে করেন, আপনার যে পরিমাণ ভিউ হবে তাতে আপনার সংসার চলে যাবে। এইসব সিনেমা বানানোর কাজ আপনার না, আপনি এগুলো বাদ দেন। মাঝে মাঝে কিছু পাগলের জোয়ার ওঠে, সেই সব পাগলের জোয়ারে কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিওগুলোকে ভাইরাল করে। কখনো হিরো আলম আসে, কখনো আমাদের সেফুদাকে নিয়ে ভিডিও তৈরি করা হয়, কখনো ওবার বাংলার ভুবন বাদ্যকারকে নিয়ে ভিডিও তৈরি করা হয়। গত বছর ঈদের সময় ঝন্টু কাকাকে নিয়ে অনেক ভিডিও ভাইরাল করেছিল ইউটিউবাররা, অনেক ভিডিও তৈরি হয়েছিল। ঝন্টু কাকার জুতার কাহিনী, ঝন্টু কাকার সুজন মাঝি মুভি নিয়ে অনেক কন্টেন্ট তৈরি হয়েছিল। এতে ফায়দাটা হয়েছিল ইউটিউবারদের। এই বছর কন্টেন্ট পেয়েছে আপনাকে ঘিরে তারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে, যেমন আমিও তৈরি করছি। আমিও একজন ছোট ইউটিউবার, আমার চ্যানেলের কন্টেন্টের প্রয়োজনে আপনাকে নিয়ে আলোচনা করছি। আপনাকে নিয়ে আলোচনা করলে কন্টেন্ট হয়তো বা ভাইরাল হতে পারে। নিজেকে এত বড় হনু ভাইবেন না, নিজেকে এত বড় হনু ভাবা বাদ দেন। যে কাজটা করতে পারেন, সিনেমা পরিচালনা বা প্রযোজনা, এইগুলো ঠিক মতন মনোযোগ দিয়ে করেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। সাকিবের পিছনে লেগে লাভ নেই ভাই, সাকিব অনেক বড় সুপারস্টার। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বর্তমানে সে মেগা স্টার। গত 25 বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছে সে। তার অভিনয় বলেন, তার স্টারডম বলেন, সব কিছু অনেক উপরের লেভেলে ভাই। আপনি তার ধরাছোঁয়ার বাইরে, অনেক বাইরে। আপনি তাকে নিয়ে আলোচনা করে লাভ নেই। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, সিনেমা রিলিজ হওয়ার পরে সাকিব খানকে কি পেয়েছেন? সাকিব খানকে কেউ পাননি। সাকিব খানের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, সাকিব খান কোথায় বড়শি দিয়ে মাছ ধরতেছে গতকালকে বা পরশুদিনের একটা পোস্ট। সাকিব খান রিল্যাক্সে আছে, তিনি ঈদের ছুটি কাটাচ্ছেন। তিনি জানেন তার মুভি কি হবে, তাই তিনি জানেন তার স্টারডমের পাওয়ার কতটুকু। তিনি আপনাদের মতন ইউটিউবারদের পিছনে দৌড়াচ্ছেন না, বা আপনাদের মতন ভাইরাল হওয়ার জন্য আবল তাবল কথা বলেও নিজের মুভিকে ভাইরাল করার চেষ্টা করতেছেন না। তিনি তার কাজ চুপিচাপি করে গেছেন, নিরিবিলি করে, যে এখন চুপচাপ রিল্যাক্সে বসে আছেন। তিনি হয়তো বা তার পরিচালক বা প্রযোজকদের কাছ থেকে তথ্যগুলো নিচ্ছেন, বা ইউটিউবে বসে বসে ভিডিও দেখতেছেন, আপনাদের মতো পাগল ছাগলের ভিডিও দেখে হাসতেছেন মনে মনে যে কি করে এরা। এটা হচ্ছে স্টার পাওয়ার। স্টারদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না, এই কারণেই তারা স্টার। তার আকাশের তারা যেমন খুঁজে পাওয়া যায় না, আকাশের তারা যেমন ধরা যায় না, শুধু দূর থেকে দেখা যায়। সাকিব খান সেরকম একটা স্টার, যাকে ধরা যায় না, যার কথা সহজে শোনা যায় না, যাকে ক্যামেরার সামনে সহজে পাওয়া যায় না, কিন্তু তার পাওয়ার সবসময় বিরাজমান থাকে। এমডি ইকবাল সাহেব, আপনাকে ছোট একটা উদাহরণ দিই। জঙ্গলে মানুষ কেন যায়? জঙ্গলে মানুষ যায় একটা আশা নিয়ে, একবার যদি একটা বাঘ দেখতে পাই। কিন্তু দিন শেষে দেখা যায় বাঘ দেখতে তারা পায় না। সব দিন শেষে যখন ফেরত আসার সময় আসে, তখন দেখা যায় বাঘ দেখতে না পেয়ে আশাহত হয়ে সামনে ঘোরাফেরা কিছু বান্দরের সাথে সেলফি তুলে চলে আসে, কিছু বান্দরকে বাদাম খাওয়ায় এবং তাদের সাথে সেলফি তুলে চলে আসে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, যে আমি যে জঙ্গলে গিয়েছিলাম। তার জন্য সেরকম একটা বান্দর, যাকে দেখার জন্য আসলে কেউ যায় না, যায় সবাই সাকিবকে পাওয়ার জন্য, সাকিব খানকে দেখার জন্য, বা তার সিনেমা দেখার জন্য, বা তার সিনেমার দর্শক রিভিউ শোনার জন্য। যখন আপনাকে সামনে পায়, কন্টেন্ট ক্রিয়েটররা আপনাকে সামনে পেয়ে দুইটা ছবি তোলে, একটা ভিডিও করে, বা দুইটা প্রশ্ন করে, একটা ইন্টারভিউ নেয় তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তাদের কন্টেন্টের প্রয়োজনে আপনাকে দেখার জন্য কেউ আসলে সিনেমা হলের সামনে যায় না। 5-10জন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটাররা যদি আপনার এসে ইন্টারভিউ নেয়, তাহলে আপনি ভেবেন না যে আপনি বড় সুপারস্টার হয়ে গেছেন, আপনি জঙ্গলে বাঘ হয়ে গেছেন। বান্দরের সাথে ছবি তোলার পরে মানুষ যখন বানরের সাথে ছবি তোলে বা ভিডিও করে, তখন বানর যদি মনে মনে ভাবে যে সে বাঘ হয়ে গেছে, তার এত ফ্যান ফলোয়ার, তার সামনে এত মানুষ ভিড় করছে তার সামনে, তাতে বাঘেরও কিছু আসে যায় না, মানুষেরও কিছু আসে যায় না, কারণ তারা সবাই জানে আসল বাঘটা কে। আপনি সবসময় একটা কথা বলেন যে আপনার ছবির বাজেট কম। আপনার ছবির বাজেট কম হলে ভাই ছবি করেন না। আপনি কম বাজেট নিয়ে মুভি করতে আসছেন কেন? আপনি কম বাজেট নিয়ে মুভি করেন না, আপনি নাটক করেন, আপনি টেলিফিল্ম তৈরি করেন, আপনি ওটিটিতে যান, আপনি ওটিটিতে ওয়েব সিরিজ তৈরি করেন, কম বাজেটে ভালো নাটক তৈরি করেন, ইউটিউবে ভিউ হয়, লাখ মিলিয়ন ভিউ হয়, সেখান থেকে আপনার ইনকাম আসবে। আপনি শুধু কম বাজেটের দোহাই দিয়ে তো আসলে মানুষকে টানতে পারবেন না। আপনার কম বাজেটের দোহাই শোনার সময় আছে কারো? সাধারণ জনগণ নিজের পকেটের টাকা খরচ করে মুভি দেখতে চায়, সেখানে আপনার কম বাজেটের মুভি কেন দেখবেন? আপনি কম বাজেটের লো কোয়ালিটির কন্টেন্ট কেন তৈরি করেন? আপনি একটা বিট করার মতন কন্টেন্ট তৈরি করেন, যে কন্টেন্টকে আর 5টা কন্টেন্টের সাথে বিট করা যায়, এরকম একটা কন্টেন্ট তৈরি করেন। 2 টাকা বেশি খরচ হোক, সেটা করেন। যদি টাকার বাজেট না, আপনার যদি টাকা না থাকে, তাহলে আপনি করেন না। কিন্তু করে আপনি মানুষের হাত পা ধরতে পারেন না, ভাই আমার কন্টেন্টের বাজেট কম, আমার
মুভির বাজেট কম, আপনারা এসে দয়া করে দেখেন আমার মুভির স্টোরি ভালো কিন্তু বাজেট কম, এই কারণে মেকিং এই সমস্যা, মেকিং ওই সমস্যা। আপনার মেকিংয়ের সমস্যা দেখার সময় আছে কারণ এখন আপনার 200-300 টাকা দিয়ে আপনার মুভি দেখবে কেন? 200-300-400 টাকা দিয়ে তো আপনার ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন সাবস্ক্রিপশন কিনে নিয়েই তারা দেখতে পারে। এছাড়া পাইরেটেড কপি দেখতে পারে, বাইরের দেশের কন্টেন্ট দেখতে পারে। এই বাতিল আপনার এই 6 বছরের পুরনো গার্বেজ মার্কা মুভি মানুষ পকেটের টাকা খরচ করে কেন দেখবে? আর যে বলেন কম বাজেটে ভালো ছবি করা যায়, কম বাজেটে যে ভালো ছবি করা যায় এর প্রমাণ সারা বিশ্বেই আছে। আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, যে দেশে বলিউডে বলেন বা সাউথে বলেন একটা মুভি তৈরি করতে গেলে 400-500 কোটি টাকা খরচ হয়। 400-500 কোটি টাকা দিয়ে স্টার কাস্ট নিয়ে তাদের হিন্দু ধর্মের উপরে বেস করে আদি পুরুষ মুভি করে কিন্তু সেটা সুপার ফ্লপ। সেই দেশে কিন্তু কম বাজেটের মুভি শত কোটি টাকা ইনকাম করে। আমি উদাহরণ দিব আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। মানজুমেল বয়েস দেখেন, মানজুমেল বয়েস 20 কোটি টাকার 20 কোটি রুপির একটা ছবি, যে ছবি 226 কোটি রুপির মতন ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে। আপনি প্রেমালু দেখেন, মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা মুভি, যে মুভি 3 কোটি টাকা বাজেটের একটা মুভি, যে মুভিটা কিনা 136 কোটি রুপির মতন ইনকাম করেছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি এরপরে আরও উদাহরণ চান, আপনি লাপাতা লেডিস দেখেন বলিউডের। লাপাতা লেডিসের বাজেট কয় টাকা? লাপাতা লেডিসের বাজেট 4 কোটি টাকা। লাপাতা লেডিস কিন্তু 4 কোটি রুপি দিয়েও 25 কোটি প্লাস ইনকাম করেছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং এই যে মুভি কটা নাম বললাম, আমি 3টা মুভির নাম বললাম, এইটা রিসেন্ট টাইমের মুভি, এগুলো পুরোনো কোনো মুভি না। এবং এই মুভিগুলোতে কোনো স্টার কাস্ট নাই। এই মুভিগুলোর মেকিংয়ের কারণে, এই মুভিগুলো স্টোরির কারণে মুভিগুলো হিট করেছে। আপনারা এই ধরনের মুভি করেন, আপনার বাজেট কম, আপনি এই ধরনের মুভি করেন। আপনি এখন বলতে পারেন 20 কোটি টাকা তো ভাই অনেক বাজেট। যে দেশে 500 কোটি রুপিতে ছবি, সে দেশে 20 কোটি রুপি অনেক কম বাজেট। আমাদের দেশে 8-10 কোটি রুপিতে বড় বাজেটের ছবি হচ্ছে তুফান। আপনি সেখানে 2-3 কোটি টাকা দিয়ে তো অনেক ভালো মুভি তৈরি করতে পারেন। প্রেমালু তো 3 কোটি টাকার মুভি। আপনি লাপাতা লেডিস বলেন, আমির খান প্রোডাকশনের থেকে আসছিল, সেই মুভিটা তো 3-4 কোটি টাকার মুভি। সেই মুভিগুলো এত টাকা ব্যবসা করতেছে কী করে? ভাই মুভি করতে গেলে স্টোরি লাগে, ডিরেকশন লাগে, স্টার কাস্ট দরকার হয় না। স্টার কাস্ট সবসময় কাজ করে না। সাকিব খানের কি কোনো মুভি ফ্লপ নাই? সাকিব খানের বহুত মুভি ফ্লপ আছে, 250 মুভিতে তার বহুত মুভি ফ্লপ আছে। আপনি শাহরুখ খানের কি কোনো মুভি ফ্লপ নাই? স্টার কাস্ট হলেই যে সেই ছবি হিট হবে তা তো কথা না। সালমান খানের কি কোনো মুভি ফ্লপ নাই? বড় বড় স্টারদের মুভিও ফ্লপ হয়, আবার অনেক সময় অনেক ছোটো তারকাদের মুভিও হিট করে, কারণ স্টোরি এবং মেকিংয়ের কারণে। আপনার স্টোরি ভালো হবে, আপনার মেকিং ভালো হবে, আপনার মুভি এমনিতেই মানুষ দেখবে। 5টা গান আর 5টা ফাইট সিন, ওই ফর্মুলার যুগ এখন আর নাই। আপনি একটা মুভিতে 5টা গান ঢুকায় দেবেন, 25 মিনিট 30 মিনিট চলে যাবে। 5টা ফাইট সিন ঢুকায় দেবেন, 5-10কে 50 মিনিট চলে যাবে, 1.5 ঘন্টা তো চলে গেল। আর থাকে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার ভিতরে আপনি কিছু ওই কমেডির সিন ঢুকায় দেবেন, কিছু কমেডিয়ানদের, কিছু সাইড ক্যারেক্টারদের সিন ঢুকায় দেবেন, কিছু গুন্ডা পান্ডাদের হেই চিচামিচি ঢুকায় দেবেন। তাতে ভাই সিনেমা হয় না, ওই ফর্মুলার দিন শেষ। নিজে বানান গার্বেজ টাইপের মুভি। আর যেখানে সাকিব খান তুফান টাইপের মুভি নিয়েছেন, তখন আপনি বলেন কি তুফান মুভি রিমেক মুভি, তুফান মুভি কপি মুভি, এইটা ওই কপি মুভি থেকে কপি করা, সেইটা এনিমেল থেকে কপি করা, সালার থেকে কপি করা, কেজিএফ থেকে কপি করা। আরে ভাই কেজিএফ সালার থেকে কই কপি করছে? আপনি দেখছেন মুভি? 2-4টা সিন ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে কপি বলে না। সাকিব খান তো বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় নায়ককে সালমান শাহ, তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত, সেটাও তো ইন্ডিয়ার আমির খানের কায়ামত সে কায়ামত মুভি থেকে কপি করা হয়েছিল। সেটা যদিও রিমেক মুভি, পারমিশন নিয়ে করা ছিল, কিন্তু সেটা তো ফুল কপিড মুভি নাকি। ইন্ডিয়ার জিৎ দেবকে দেখেন, তাদের উত্থানটা কোথা থেকে? তাদের উত্থানে যত মুভি আছে সব মুভিগুলো সাউথের কপি মুভি। বাংলাদেশি কি কপি মুভি হয় না? এক ঝন্টু কাকার এক নাগিন নিয়ে কয়টা মুভি হয়েছে বলেন? নিজেদের দেশের মুভিকে নিজেরা কপি করেন, নায়ক নায়িকা চেঞ্জ করে দিয়ে সেম কাহিনীর উপরে, সেম টপিকের উপরে আপনার মুভি তৈরি করেন। আপনি কপি মুভি বলতে চান, আরও কপি মুভি দেখবেন। ইন্ডিয়াতে কপি মুভি দেখেন, কপি বলেন বা রিমেক বলেন, এই সমস্ত মুভি কিন্তু অনেক হিট মুভি আছে। ইন্ডিয়ার অজয় দেবগানের দৃশ্যম, বলিউডের অন্যতম সেরা ব্লকবাস্টার মুভি, সেই মুভিটা মালায়ালাম ইন্ডাস্ট্রির দৃশ্যম থেকে কপি করা। দৃশ্যম 2 সেটাও মালায়ালাম থেকে কপি করা। রিমেক করে বা কপি করেও কিন্তু হিট করানো সম্ভব। যে কোনো মুভিকে আপনি যদি সুন্দরভাবে ফুটে তুলতে পারেন, আপনার মেকিং স্কিল যদি ভালো হয়, আপনার অভিনয় স্কিল যদি ভালো হয়, সেটা স্টার কাস্ট লাগে না। স্টার কাস্ট ছাড়াই সেই মুভি হিট করানো যায়, অল্প বাজেটের মুভি হিট করানো যায়। 12th ফেল মুভি কয়েকদিন আগে এসেছিল বলিউডে। 12th ফেল সবার মুখে মুখে ছিল। সেখানে কোন স্টার ছিল রে ভাই? স্টোরিতে দম থাকলে, মেকিংয়ে দম থাকলে। আপনার মেকিংও নাই, আপনার স্টোরিও নাই, আপনি আসছেন কোথায় সাকিবের পিছনে লাগ। গতকালকে দেখলাম কালবেলা না কি একটা পত্রিকা থেকে নিউজ করেছে, পত্রিকা না ঠিক অনলাইন পোর্টাল, সেখান থেকে তারা একটা ভিডিও নিউজ করেছে, যেখানে বলতেছে সাকিবের মুভি নাকি সেন্সর থেকে খুব বিপদে আছে। একটা মাথা কাটা সিন দেখানো হয়েছে, সেই জন্য নাকি দর্শকরা খুব নিন্দা জানিয়েছে। বাচ্চাদের নিয়ে নাকি দেখা যাচ্ছে না। আরে ভাই, বাচ্চারা এখন কনজুরিং দেখে, 6-7-8 বছরের বাচ্চারা মোবাইলের ভিতরে এখন ভূতের মুভি দেখে, কনজুরিং দেখে, নান দেখে। আপনার এই সমস্ত ওই ছোট ওই কল্লা কাটা সিন দেখে তারা ভয় পায় না।
যদিও সেন্সর থেকে এখানে একটা রেটিং দেওয়ার দরকার ছিল যে বাচ্চাদের এত বয়স থেকে এত বয়স না দেখানো উচিত, প্যারেন্টাল গাইডলাইন দেওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশে সেন্সর বোর্ডের ওরকম সিস্টেম নাই। ইন্ডিয়াতে হয় বা হলিউডে হয় প্যারেন্টাল গাইডলাইন্স দিয়ে দেয়, বয়স রেঞ্জের একটা স্ট্রিক্ট গাইডলাইন্স দিয়ে দেয়। বাংলাদেশ সেন্সর বোর্ডের এই জিনিসটা খেয়াল করা উচিত। কিন্তু তারপরেও বলি যে একটা মাথা কাটা সিন দেখে আসলে বাচ্চারা এখন ভয় পায় না। বাহুবলী মুভিতেও বা মাথা কেটে ফেলে দিয়েছিল, মাথাটা ঝুলে নিয়ে আসছিল, তার মানে এই না যে এই সিনটা বাহুবলী থেকে কপি করেছে। এনিমেল সিনেমায় তো ববি দেওলকে গলা পুরো একদম ক্লিন কাট দেখানো হয়েছিল যে ছুরি দিয়ে কেটে ফেলতেছে, তো এই সমস্ত দেখে বাচ্চারা এখন ভয় পায় না। যাই হোক, এগুলো সেন্সর বোর্ডের কাজ, সেন্সর বোর্ড বলবে। কিন্তু কালবেলার যে কথাটা বলতেছিলাম আমি, কালবেলা নিউজের যে ভিডিওটার কথা বলতেছি, সেখানে তারা বলতেছে দর্শক মহলে নিন্দা জানাচ্ছে। দর্শক কই ভাই? একটা দর্শকের কথা তো শোনালেন না। কোনো দর্শক তো হল থেকে বেরিয়ে এসে বলতেছে না যে ভাই এই মুভিটা দেখা যাচ্ছে না, মুভিটা ভয়ঙ্কর দৃশ্য, বাচ্চারা দেখতে পারবে না। কই? কেউ তো বললো না। আপনারা শুধু নিজেদের উপস্থাপক দিয়ে কথা বলে গেলেন, দর্শকের কথা তো শোনালেন না। আপনারা বললেন সেন্সর বোর্ড থেকে নাকি মুখে মুখে মানা করা হয়েছিল, সেন্সর বোর্ড থেকে নাকি যে কোনো সময় নির্দেশ আসতে পারে শাকিব খানের এই মুভিটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কই? সেন্সর বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারীর কথা তো শোনালেন না। নিজেরা মুখে মুখে কথা বলে যাচ্ছেন। এগুলো আসলে ঠিক না। কন্টেন্ট তৈরি করার জন্য অন্য মুভিকে টেনে ছোটো করা আসলে ঠিক না। অনেক কথা বলে ফেললাম। তুফান মুভি নিয়ে আমি তেমন একটা ভিডিও করব না, হয়তো আর একটা করতেও পারি, নাও করতে পারি। তুফান মুভি নিয়ে অনেক আলোচনা হয়েছে ইউটিউবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক আক্ষেপ ছিল, অনেক ক্ষোভ ছিল মনের ভিতরে, সেগুলো বলে ফেললাম। আপনাদের কেমন লাগছে জানি না আমার এই আজাইরা কথাবার্তা শুনতে। আর হয়তো বা এমডি ইকবাল সাহেব আমার কথাগুলো শুনবেন না, কারণ আমার চ্যানেলটা ছোটো চ্যানেল, এই চ্যানেলে হয়তো বা অত বেশি ভিউ হবে না। আরও অনেক কিছু বলার ছিল, বলতে পারলাম না, সময় স্বল্পতার কারণে। অলরেডি অনেক টাইম হয়ে গেছে, ভিডিওটা 15-16 মিনিটের থেকে বেশি হয়ে যাবে ভিডিওটা। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং চ্যানেলে নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।